আজকের ক্লাসে আমরা মূলত 7 না 6 মেবি ঠিকই আছে, সরি আজকে 6 সেশনে আমরা দেখব কজেস, স্প্রেড, প্যাথোজেনেসিস এন্ড ডায়াগনোসিস অফ নিওপ্লাজম। আমরা যদি প্রথমেই আচ্ছা, ক্যান্সারের কারণ কি কি কারণে ক্যান্সার হয় একটু বলো তো তোমাদের বেসিক থেকে। অনিয়ন্ত্রিত মাইটোসিস সেল ডিভিশনের ফলে, তারপর বিভিন্ন রকম কেমিক্যাল সাবস্টেন্স আছে যেগুলো বডিতে প্রবেশ করলে হতে পারে। গুড। কার্সিনোমাস এর ভিতরে অন কাইন্ড অফ। হ্যাঁ হ্যাঁ, আর কিছু? মূল কথা হচ্ছে যে আসলে ক্যান্সারের কি কারণ, কেন ক্যান্সার হচ্ছে, এখনো এটা রিসার্চের অংশ, অর্থাৎ এই ব্যাপারে খুব বিস্তারিত বিজ্ঞানীরাও জানেন না। স্যার হ্যাঁ বলো হামজালা। স্যার আমি স্যার শুনেছি স্যার, 1 বছর আগে শুনেছি স্যার, এই যে ব্রয়লার যে আমরা খাই স্যার, এর নির্দিষ্ট একটা বয়স আছে, 35-36 দিন যখন বয়স আছে তখন স্যার খামারিরা বেঁচে দেয় স্যার, 2 কেজি 2.5 কেজি এরকম হলে। হ্যাঁ হ্যাঁ স্যার আমি শুনছি যে এগুলোর বয়স যখন বেশি হয়তো বা 40 মানে 50-এর ঊর্ধ্বে চলে যায়, হয়তো বা 4 কেজি 5 কেজি হয়ে যায়, এগুলা নাকি ক্যান্সার সেলে পরিণত হয়, এগুলো খাইলে নাকি আমাদের ক্ষতি হবে, এরকম কোনো কিছু কি সত্যি? বিষয়টা এত স্পেসিফিক না, বিষয়টা শুধু একটা ফ্যাক্টর না, আমাদের ব্রয়লার নিয়ে কিছু কিছু কোশ্চেন আছে। সবচেয়ে বেশি যে কোশ্চেনটি সেটি হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক হিসেবে আমরা যে ফিড গুলি দেই, সেই ফিডের সাথে ফিড সাপ্লিমেন্ট হিসেবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, গ্রোথ প্রমোটর ব্যবহার করা হয়, গ্রোথ প্রমোটর অনেক ক্ষেত্রে হরমোন ব্যবহার করা হয়, এই জন্য তাদের এই গ্রোথ রেটটা কম্পারেটিভলি বেশি। তো এই জন্য অনেক সায়েন্টিস্ট বা অনেক রিসার্চার, ঠিক রিসার্চার না হলে অনেক সমালোচকও বলতে পারো বা অনেক নিন্দুকও বলতে পারো, যে তারা এটার ইয়া নিয়ে আপত্তি করেছেন। বিশেষ করে তুমি যেটি বললে ঠিক সেরকম না, যেমন অনেকে বলছে অনেক খামারির কিন্তু 28 দিন হলেই মুরগি বিক্রি করে দেয়। তো অনেকেই বলছেন যে 28 দিন না, এই দিনটা আরো বেশি হওয়া উচিত, যেমন কমপক্ষে 35 থেকে 40 দিন হলে ভালো, কমপক্ষে 35 দিন। এরকম কিছু কোশ্চেন আছে। আবার ইন জেনারেলি আমরা যেভাবে তৈরি করছি, যদি সেই প্রটোকল গুলি মানা হয়, যেমন খাদ্য ফুড সাপ্লিমেন্ট হিসেবে মানে ফিডের সাথে কিন্তু কোনো ধরনের গ্রোথ হরমোন, অ্যান্টিবায়োটিক এবং কীটনাশক জাতীয় কোনো ঔষধ কিন্তু ফিডের মধ্যে মেশানো যাবে না, এটা কিন্তু আইনগতভাবে নিষিদ্ধ। বোঝা গেছে? এটা মাংস খাদ্য, সরি মৎস্য খাদ্য এবং পশু খাদ্য আইন 2010-এ এটি নিষিদ্ধ করা হয়েছে আইনের মাধ্যমে। তো সেগুলি যদি যথাযথভাবে মেনে চলা হয় তাহলে এই মাংসটি অবশ্যই নিরাপদ থাকবে বলে নিরাপদ থাকবে। সো এই জন্য আমরা আমাদের যে প্রাণী সম্পদ অধিদপ্তরের কিন্তু কাজ মূলত এগুলি, যে মৎস্য খাদ্য বা বিশেষ করে আমরা যে পশুজাত দ্রব্য তৈরি করছি, মাংস তৈরি করছি, ডিম, দুধ, এই যে উৎপাদন প্রক্রিয়া যাতে যথেষ্ট নিরাপদ হয়, আমাদের মূল কাজটা হলো এদিকেই ফোকাস করা, এদিকে নিশ্চিত করাটা হলো মূলত আমাদের কাজ। হামজালা বোঝা গেছে? স্যার হ্যাঁ, তাহলে মূল কথা হচ্ছে যে ক্যান্সারের যে মূল কারণটা সেটা এখনো আন্ডার রিসার্চ, মূল কারণ খুব বেশি জানা যায়নি। তবে কন্ট্রিবিউটিং কিছু ফ্যাক্টরস বা রিস্ক ফ্যাক্টরস গুলি কিছু জানা গেছে, যেমন জেনেটিক ফ্যাক্টরটা আমরা যদি খুব সহজে বলি, আসলে কি ক্যান্সার যখন হলো তার যে ক্রোমোজোমাল স্ট্রাকচার সেখানে চেঞ্জ হয়, জেনেটিক স্ট্রাকচারে চেঞ্জ হয়। যদি জেনেটিক স্ট্রাকচারে চেঞ্জ হয় তাহলে কি সেটি আলটিমেটলি আনকন্ট্রোলড হইতেই থাকবে। তো যদি
এরকম যে মায়ের যদি এরকম ক্যান্সার থাকে তাহলে সেই ক্যান্সারটা জেনেটিক কোডে পরবর্তী প্রজন্মের মাধ্যমে অর্থাৎ পরবর্তী বাচ্চার মধ্যে এটাকে বলা হয় ভার্টিক্যাল ট্রান্সমিশন। এটাকে বলে ভার্টিক্যাল ট্রান্সমিশন। মনে রেখো, মা থেকে যেটা সন্তানে যায় বা প্যারেন্টস থেকে যেটা অফস্প্রিং এ যায় তাদেরকে বলা হচ্ছে ভার্টিক্যাল ট্রান্সমিশন। তো এই ভার্টিক্যাল ট্রান্সমিশনের মাধ্যমে কিন্তু ওই যে ক্যান্সারাস জিন বা ক্যান্সারাস সেলগুলো ট্রান্সফার হইতে পারে, আর যদি হয় সেক্ষেত্রে রিস্কটা অনেক বেশি। এই জন্যই তোমরা দেখে থাকবে আমাদের সমাজে অনেকেই কিন্তু পাগলের ফ্যামিলিতে, যার পরিবারে পাগল আছে সেই পরিবারে কিন্তু বিয়ে করতে চায় না। কারণ কি? তাদের বডিতে ডিফেক্টিভ জিন আছে বা থাকতে পারে, এরকম একটা ভয় মানুষের মধ্যে কাজ করে। এটার ব্যাকগ্রাউন্ড কতটা সত্য আমি জানি না, বাট এর কিন্তু সপক্ষে কিন্তু কিছু সায়েন্টিফিক যুক্তিও আছে। এই জন্য 2 নম্বর ফ্যাক্টর কি? এইজ হচ্ছে যত বেশি এইজ হয় ইউজুয়ালি এর প্রবাবিলিটি বেড়ে যায়। হরমোন, তোমরা জানো হরমোন বিভিন্ন ভাবে কাজ করে। হরমোন কিন্তু ইভেন জিনোম সিকোয়েন্সকে পরিবর্তন করতে পারে। স্মোকিং তোমরা ভালো করে জানো ধূমপান ক্যান্সারের কারণ। ড্রিঙ্কিং অ্যালকোহল খুব গুরুত্বপূর্ণ একটি কারণ। ড্রিঙ্কিং অ্যালকোহল এই ক্যান্সারের পার্সেন্টেজ বা রেশিও অনেক বাড়িয়ে দেয়। অবেসিটি, বিশেষ করে যাদের অ্যালকোহল কি স্যার ইন্টেস্টাইনাল অথবা বলো রিয়াদ। বললাম স্যার অ্যালকোহল কি স্যার আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের ক্যান্সারের ক্ষেত্রে ইফেক্টিভ কাজ করে নাকি অন্য ক্যান্সারের ক্ষেত্রে সহযোগিতা? অ্যালকোহল কিন্তু সবচেয়ে বেশি ইফেক্ট করে কোন অর্গানকে বলো? যারা অ্যালকোহল খায় তাদের ডাইজেস্টিভ সিস্টেমে না, বা স্টমাক না, বলো যারা নার্ভাস সিস্টেম স্যার, নার্ভাস সিস্টেম না স্যার? হ্যাঁ লিভার কে বলেছে? স্যার আমি মিম। হ্যাঁ মিম, এক্স্যাক্টলি হামজালা, মিম হামজালা ঠিক বলেছে যে যারা অ্যালকোহল খায়, এই অ্যালকোহল যারা পান করে, এই ড্রিঙ্ক করে যারা, আমরা যেটাকে হার্ড ড্রিঙ্কস বলছি, এই হার্ড ড্রিঙ্কস এর লিভার কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাকের একটা অংশ। ট্রাক্টের অংশ না, সিস্টেমের অংশ। ট্রাক্টার সিস্টেম বোঝো তো? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্ট হলো এই যে মুখ থেকে অ্যানাস পর্যন্ত যে অংশটা টানা, এটাকে বলে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্ট। এর সাথে যে অ্যাসোসিয়েটেড অর্গানগুলি সব মিলিয়ে হয় ডাইজেস্টিভ সিস্টেম। বোঝা গেছে? লিভার ডাইজেস্টিভ ট্রাক্ট বা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক্টের অংশ না, ডাইজেস্টিভ সিস্টেমের অংশ। এটি মাথায় রাখতে হবে। তো এই লিভার যারা অ্যালকোহল ড্রিঙ্ক করে তাদের মূল সমস্যাটা হয় কিন্তু লিভারে কি হয়? লিভারে সিরোসিস হয়। সিরোসিসটা কি জিনিস? মূলত হলো ফাইব্রাস টিস্যু ইনফিল্ট্রেশন, অর্থাৎ প্রচুর ফাইব্রাস টিস্যু সেখানে গ্রো করে, যার কারণে লিভারের যে মেজর ফাংশনটা সেটা হয়। এরপরে এসো এক্সপোজার অর ওভার এক্সপোজার অর রেডিয়েশন অর আলট্রাভায়োলেট রে। এটা অন্যতম একটা কারণ যাদের ক্যান্সার হয়। এই যে রেডিয়েশন কোথা থেকে আসতে পারে বলতো? স্যার মোটামুটি সবকিছু রেডিও অ্যাক্টিভ, কিন্তু রেডিয়েশনের ইমিশনটা স্যার মানে কয়েকটা উদাহরণ বলো। স্যার মোবাইল ফোন। হ্যাঁ মোবাইল, যারা সোলার প্যানেলে কাজ করে, তারপর মোবাইল ফোন থেকেও হতে পারে। এক্স-রে রেডিয়েশন। মিম বলো, মিম কি বলেছো? স্যার এক্স-রে করার সময় তো অনেক বেশি পরিমাণে রেডিয়েশন হয়। হ্যাঁ, যাদের বারবার এক্সরে করায় তাদের কিন্তু এই যে ক্যান্সারাস সেল ডেভেলপ করার সম্ভাবনা বেশি। আবার চিন্তা করো যে মানুষটা ওই এক্সরে রুমে কাজ করে, রেডিওলজিস্ট, তার সম্ভাবনা তাহলে বহুগুণ কিন্তু বেশি। ইভেন যারা এক্সরে, হ্যাঁ তাদের সম্ভাবনাটা অনেক বেশি। আর কি আছে বলো? রেডিয়েশন কাদেরকে ইফেক্ট করতে পারে? আর কাদেরকে ইফেক্ট করতে পারে? স্যার লং টাইম ফোন ইউজ করলে এটার একটা রেডিয়েশন ইফেক্ট করতে পারে। যারা লম্বা সময় রোদে কাজ করে, চিন্তা করো যে মানুষটি সারাদিন কড়া রোদে কাজ করছে, তার ক্ষেত্রে কি? তার ক্ষেত্রেও কিন্তু
সম্ভাবনাটা অনেক বেশি তাদের ক্ষেত্রে। এই জন্য আমাদের যে স্কিন ক্যান্সার হয়, স্কিন ক্যান্সারের স্যার সম্ভাবনা। যারা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কাজ করে, হ্যাঁ মনীষ সাহা বলো। স্যার যারা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কাজ করে ওদেরও স্যার তাদের ক্যান্সার ক্ষেত্রেও হওয়ার সম্ভাবনা বেশি, কারণ ওখানে রেডিয়েশন। সম্ভাবনা বেশি। যারা নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স নিয়ে কাজ করে তাদের জন্য সম্ভাবনাটা অনেক বেশি। এরপরে কি ইমিউন ডিসঅর্ডার, যদি ইমিউনিটিতে কোনো ডিসঅর্ডার হয়, ইমিউনিটি ডিসঅর্ডারটা বহুভাবে জড়িত। যেমন কি হয়, একটা বডির যে অ্যাপোপ্টোসিস বা যে কোনো ধরনের ধরো একটা টক্সিন খেলো, ইমিউনিটি অনেক ক্ষেত্রে কিন্তু বডির যে কোনো হার্মফুল সাবস্টেন্সকে প্রিভেন্ট করে। তো যদি এই প্রিভেন্টটা করতে না পারে তাহলে এটা বেশি এফেক্ট করবে এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা অনেকাংশেই বেড়ে যায়। এছাড়াও কিছু ভাইরাস আছে, যেমন মার্কেল সেল কার্সিনোমা, মার্কেল সেল দিয়ে হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এই ভাইরাসগুলি ক্যান্সারের জন্য দায়ী। এছাড়াও কিছু টক্সিন আছে, কেমিক্যালস আছে, যেমন আফলাটক্সিন, তারপরে বেনজিন, এছাড়াও আছে ডিএমবিএ, টিপিএ, ড্রাগস, পিনাটস, বিভিন্ন ধরনের ড্রাগ আছে যেগুলি ক্যান্সারের জন্য দায়ী। Almost all the drugs are cancerous effect. Almost, if they have the long exposure with severe dose. Almost. বুঝা গেছে? এই স্লাইড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা শুধু এটার উপরে? স্যার অ্যাফ্লাটক্সিন কি? আফলাটক্সিন বিভিন্ন তোমরা যখন তোমাদের তো মাইকোলজি বা ফাঙ্গাস পড়ানো হয়নি না মাইক্রোবায়োলজিতে? তোমাদের কি মাইকোলজিতে ফাঙ্গাস পড়ানো হয়েছে? আব্দুল্লাহ জাহাঙ্গীর, শুনতে পাচ্ছ? জি স্যার শুনতে পাচ্ছি স্যার। আফলাটক্সিন হলো এক ধরনের টক্সিক সাবস্টেন্স যেটি ফাঙ্গাস থেকে রিলিজ হয়। এছাড়াও কিছু প্ল্যান্টস আছে, যেমন পিনাট প্ল্যান্টস থেকেও সেটা আসে। তবে আরো ডিটেলস পড়বা তোমরা আফলাটক্সিনের অরিজিন, আফলাটক্সিন কিভাবে প্রিভেন্ট করা যায়, তারপরে আফলাটক্সিন হলে কি কি ট্রিটমেন্ট দিতে হয়, এটা তোমরা ডিটেলস পড়বে। তোমাদের কি মাইক্রোবায়োলজিতে ফাঙ্গাস পড়ানো হয়েছে? ফাঙ্গাস পড়ানো হয়েছে তোমাদের? পড়ালে তো সবাই বলতোই, পড়াই নাই মনে হয়। আচ্ছা, পড়ালে সবাই বলতো, সো পড়ায় নাই, ধরে নিলাম পড়ায় নাই। তো মার্কেল সেল কার্সিনোমা কি একটা ভাইরাস? হ্যাঁ, মার্কেল সেল কার্সিনোমা এটা এক ধরনের কার্সিনোমা যেটা ভাইরাস দ্বারা তৈরি হয়। আর কোনো কোশ্চেন আছে? এই পেজটা গুরুত্বপূর্ণ একটা ভাইরাস দ্বারা তৈরি। হ্যাঁ স্যার ডিএমবিএ, টিপিএ স্যার এগুলোর ইলাবোরেশন কি স্যার? এগুলো সম্পর্কে একটু বলতেন। এগুলোর মিলে এলাবোরেশন হচ্ছে, ডিএমবিএ হলো ডাই মিথাইল বেনজানথ্রেসিন। আমি এই কেমিক্যাল নিয়ে কাজ করেছি, আমার গবেষণার পার্ট ছিল এটা, ডাইমিথাইল বেনজানথ্রেসিন। আর পিপিএ হলো 113 টাইপ টেট্রাডেকাওনোইল 13 মাইরেস্টেট। অনেক কঠিন একটা নাম। 113 টেট্রাডেকাওনোইল ফরবল মাইরেস্টেট। বেশ কঠিন দুটি শব্দ। ডিএমবিএ হলো ডাইমিথাইল বেনজানথ্রেসিন। এই দুটো একসাথে দিলে ক্যান্সার তৈরি করে। আমরা কি মুভ করব নাকি আর কোনো কোশ্চেন আছে? টিপিএ দি কি বলছেন? টিপিএ হলো টিপিএ, আচ্ছা দাঁড়াও আমি তোমাদেরকে আরো টিস্যু প্লাজমা
স্যার আলট্রা করলেও তো রেডিয়েশনের মাধ্যমে অনেক বেশি ক্যান্সারের সম্ভাবনা থাকে বারবার আলট্রা করলে, তাই না? আলট্রা বলতে কি আলট্রাসোনোগ্রাফি? জি স্যার। সেটাতে সম্ভাবনা অনেক কম, না স্যার না স্যার না স্যার না স্যার আলট্রাসোনোগ্রাফি থাকে না। সম্ভাবনা অনেক কম। আলট্রা আর হলো এক্স-রে আলাদা জিনিস। আল্ট্রাসোনোগ্রাম তো স্যার সাউন্ডের মাধ্যমে হয়, হুম, রেজোন্যান্সের সাহায্যে একটা 2D সাউন্ডের ইমেজ করে। খুবই কম। 2D না 3D। হুম, মূলত হলো এক্স-রে। এক্স-রেটা খুবই কি বলবো, খুবই টক্সিক, ডেঞ্জারাস, এক কথায় যদি বলি ডেঞ্জারাস। ওয়েভলেন্থ তো অনেক বেশি, 3000 থেকে 4000 অ্যাংস্ট্রম। Tetradecaonyl formol 13 myristate। স্যার কথা কেটে কেটে আসছে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে নিচের লাইনে দেখো, টেট্রাডেকাonyl formol 13 myristate, একদম নিচের লাইনে 12O tetradecaonyl formol 13 myristate। যাদের নোট করার ইচ্ছা নোট করে নাও। এগুলো হলো ইন্টারেস্টিং জিনিস, তোমরা যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে নিজে থেকে একটু দেখতে পারো, ভালো লাগবে। যত ডেপথে যাবে এর ভিতরে তত মজা পাবে এই পড়ার। আচ্ছা, আমরা পরবর্তী টপিকে আগাই। হ্যাঁ, মিম লিখতে পেরেছো? জি স্যার, লেখা হয়েছে। গুড। আচ্ছা, স্প্রেডটা কিভাবে করে? তোমরা জানো যে ক্যান্সারের অন্যতম একটা পয়েন্ট হলো ক্যান্সার স্প্রেড করে, এবং এটা হলো মোস্ট ডেঞ্জারাস পয়েন্ট, ডেঞ্জারাস পার্ট। এবং মূল কথা হচ্ছে যে ক্যান্সার সেলস স্প্রেড থ্রু দ্য বডি ইন এ সিরিজ অফ স্টেপস। স্টেপগুলো কি কি আমি সেগুলো একটু সংক্ষেপে তোমাদেরকে বলি। গ্রোয়িং ইনটু অর ইনভেডিং নিয়ারবাই নরমাল টিস্যু। ধরো একটা জায়গায় ক্যান্সার না নিউপ্লাজম ডেভেলপ করেছে, সেই নিউপ্লাজমটা যে সারাউন্ডিং যে টোপোগ্রাফিতে আছে তার সারাউন্ডিং এরিয়াতে সে কি করতে পারে, গ্রো করতে পারে, ইনভেড করতে পারে। এরপর কি করতে পারে, লিম্ফ নোড বা ব্লাড ভেসেলের ওয়াল দিয়ে এটাকে কি করতে পারে, স্প্রেড করতে পারে। শুধু ওয়াল না, এই যে লিম্ফ্যাটিক স্ট্রিম আছে, এই যে স্রোত, ব্লাড যে স্ট্রিম বা লিম্ফ্যাটিক স্ট্রিম, এই স্ট্রিমের মাধ্যমে এই যে ক্যান্সারাস টিস্যুটা স্প্রেড করতে পারে ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। তারপরে কি হইতে পারে, এই স্মল ব্লাড ভেসেল গুলিকে স্টপ করে দিতে পারে ডিস্টেন্ট লোকেশনে, যার ফলে কি হয়, এই ইনভেড দ্য ব্লাড ভেসেল ওয়ালস এন্ড মুভিং ইনটু দ্য সারাউন্ডিং টিস্যু, গ্রোয়িং ইন দ্য টিস্যু আনটিল এ টাইনি টিউমার। এই যে টিস্যুগুলা ডেভেলপ করতে করতে থাকে, আলটিমেটলি কমপক্ষে একটা টাইনি টিউমার ফর্ম করে, এবং সেখানে কি করে, নিউ ব্লাড ভেসেলস কে ফর্ম করে। তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছিলাম যে টিউমার টিস্যুর বা নিওপ্লাস্টিক টিস্যুর অন্যতম একটা বৈশিষ্ট্য হলো হাইলি সাপ্লাইড উইথ দ্য ব্লাড ভেসেল। ব্লাড ভেসেলের সংখ্যা খুব বেশি থাকে সেখানে। এখন আরেকটা মজার জিনিস দেখো, সেটি হলো যে যখন ক্যান্সারাস সেলগুলি একটা পার্ট থেকে অন্য পার্টে কি করে, মেটাস্টাসাইজ হয়, অর্থাৎ স্প্রেড করে, ইনভেড করে, in most of the cases cancer cells die. This is a very fortunate for us. খুবই সৌভাগ্যের বিষয়, যদি অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রে যদি সেলগুলি মারা না যেত
তাহলে that would be much more detrimental to us or the human society. এটা কি হচ্ছে আলটিমেটলি, অধিকাংশ সেলগুলি মারা যায়, আর অল্প কিছু ক্ষেত্রে যদি সবকিছু ফেভারেবল থাকে তখন সে জায়গায় নিউপ্লাস্টিক অর টিউমার গ্রো করে। মজার বিষয় হচ্ছে যখন একটা জায়গা থেকে বডির বিভিন্ন জায়গায় নিউপ্লাস্টিক সেলগুলি স্প্রেড করে, ওই যে স্প্রেডিং এরিয়া সেই জায়গাগুলোতে অনেক বছর ধরে ইনঅ্যাক্টিভ অবস্থায় ওই টিস্যু বা সেলটা থাকতে পারে, এবং অনেক বছর পরে এই যে ইনঅ্যাক্টিভ থাকার অবস্থা আবার সেই অ্যাক্টিভেটেড হয়ে যায়, রিঅ্যাক্টিভ হয়ে যায়। এই যে ইনঅ্যাক্টিভের পরে আবার সে রিঅ্যাক্টিভ হয়ে যায় এবং সেখান থেকে সে ক্যান্সার সেল ডেভেলপ করতে পারে। মজার না এটা? এই ইনফরমেশন গুলি খুব ইন্টারেস্টিং, এগুলো অবশ্যই। স্যার এটা কি রিকারেন্সের একটা প্রসেস? হ্যাঁ, এক্স্যাক্টলি, রিকারেন্সের একটা প্রসেস। মিম না? জি স্যার। ভালো বলেছ। এটা হতে পারে একটা রিকারেন্সের প্রসেস, কারণ আমরা যখন আমরা যেমন অনেকের ক্ষেত্রে যে রিকারেন্ট হয়, বারবার যে ক্যান্সারটা ফিরে আসে, কেন ফিরে আসে আমরা কিন্তু খুব ভালো জানি না। হতে পারে যে বডির বিভিন্ন জায়গায় স্প্রেড করেছিল, কিন্তু তখন সেটা আইডেন্টিফাইড হয়নি বিকজ অফ মাইনিউট অ্যামাউন্ট অথবা স্মল নোডিউল, অথবা আমরা যখন স্ক্রিনিং করি বডি, সব জায়গায় কিন্তু স্ক্রিনিং করা হয় না অলমোস্ট অল দ্য কেসেস। তো এমন একটা জায়গা হয়তো টিস্যুটা ডেভেলপ করেছিল, শেডিং হয়েছিল, যেখানে অবস্থান নিয়েছিল, যেই জায়গাটাতে হয়তো স্ক্রিনিং করানো হয়নি, হয়তো দেখা যাচ্ছে 5 বছর 7 বছর পরে আবার সেটা রিকারেন্ট হয়ে যায়। ভালো পয়েন্ট, এটা পার্ট অফ রিকারেন্সি। আর কোনো কোশ্চেন আছে স্প্রেডিং নিয়ে? স্প্রেডিংটা করে কোথায়? অলমোস্ট বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, লাংসে চলে যায়, লিভারে চলে যায়, বোনে চলে যায়, থ্রু দ্য ব্লাড। বডির সব জায়গাতে যেতে পারে, তবে অ্যাফিনিটিটা কোন জায়গায় বেশি? লাংস, লিভার, বোনের ক্ষেত্রে অ্যাফিনিটিটা কম্পারেটিভলি বেশি। স্যার ব্লাডের সাথে কানেক্টেড যে অর্গানগুলো, ওইগুলোতে বেশি মানে সম্ভাবনা বেশি, তাই না? ব্লাডের সাথে পুরো বডিতেই কানেকশন আছে। ব্লাডের সাথে কানেকশন নাই এরকম জায়গা খুবই কম বডিতে, খুবই কম। যে অর্গানগুলো পিউরিফিকেশন করে ওগুলা মূলত সব জায়গাতে, কিন্তু এই যে ভাইরাসটা যেমন রাস্তা সব জায়গাতে আছে, আমরা কি আর সব জায়গায় যাই? যার যেখানে পরিচিত, যার যেখানে অ্যাফিনিটিটা বেশি, এটা দ্বারা আমি বোঝাচ্ছি যে মাঝখানে বডি দ্বারা আমি বোঝাতে চেয়েছি যে বডির পুরো বডিতে এটা স্প্রেড করতে পারে নিউপ্লাস্টিক সেল, কিন্তু অ্যাফিনিটিটা মূলত বেশি হলো লাংস, লিভার, বোন এবং ব্লাডের ক্ষেত্রে। অ্যাফিনিটিটা এই 4টা অর্গানে বেশি, তবে বডির সব জায়গাতেই এটা ছড়িয়ে পড়তে পারে। বোঝাতে পেরেছি? স্প্রেডিং নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? এই যে ক্যান্সারের যে স্প্রেডিং, ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী পার্টে চলে যাব। সেটা হচ্ছে স্প্রেডিংটা কোন জায়গায় ক্যান্সার হলে কোন অর্গানে স্প্রেডিং হইতে পারে, তার একটা সম্ভাব্য লিস্ট বা মোস্ট কমন লিস্ট। এটা হচ্ছে সায়েন্টিফিক স্টাডির ভিত্তিতে কমনলি। তবে যেমন এখানে তুমি দেখো যে ব্রেস্ট ক্যান্সার, যদি 2 নাম্বার মাউস পয়েন্টারের মাথায়, ব্রেস্ট ক্যান্সার হলে এটা মূলত বোন, ব্রেইন, লিভার এবং লাংসে যায়, এছাড়া অন্য অর্গানেও যেতে পারে। এরপরে দেখো কোলনে ইয়ে হয়েছে, কোলনে ক্যান্সার কিন্তু কমন একটা ক্যান্সার বর্তমান সময়ে। আমাদের যে সকল ক্যান্সার পাওয়া যাচ্ছে, কমন একটা ক্যান্সার হলো কোলন ক্যান্সার। তো এই কোলন ক্যান্সার হলে লাংস, লিভার এবং পেরিটোনিয়ামে যায়। এটা হলো মোস্ট কমন সাইট, অথবা এই ধরনের ক্যান্সার হলো এই অর্গানগুলিতে বেশি যায়, তবে অন্যান্য অর্গানেও কিন্তু যেতে পারে। এর একটা লিস্ট দেওয়া হয়েছে। এই লিস্টটা মুখস্থ করবে পারতপক্ষে, বা যতটুকু পারো। স্প্রেডিং নিয়ে যে কোনো কোশ্চেন থাকলে মোস্ট ওয়েলকাম।
না থাকলে আমরা পরবর্তী টপিকে আগাবো। প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস মানে হচ্ছে কিভাবে ক্যান্সারটা হয়। আমরা যদি একটু একটা স্ট্যান্ডার্ড মডেল দেখি, যেমন আমি যে জিনিসটি এখন তোমাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু আমার একটা রিসার্চের গবেষণার কাজ ছিল, আমি পিএইচডি তে করেছি জাপানে থাকা অবস্থায়। আমরা একটা মাইস নিলাম, এই যে ডান পাশে যে ছবিটা দেখা যাচ্ছে, জি স্যার। এই ছবিটাই হলো আমার ল্যাবরেটরি অ্যানিমেল ছিল, আমি এর উপরে স্টাডি করেই কিন্তু মূলত রিসার্চটা করেছি। এত সুন্দর দেখতে, দেখলেই নাড়তে ইচ্ছে করবে, আদর করতে ইচ্ছে করে। খুব ছোট ছোট, খুবই ছোট ছোট, খুবই সুন্দর, পিঙ্কিশ বডি। তো এই যে মাউসটা নেওয়া হলো, এই মাউসটার উপরে তো এই মাউসটার উপরে আমরা মূলত দুইটা কেমিক্যালস দিয়ে ক্যান্সার তৈরি করেছি। প্রথমটা হলো ডিএমবিএ মানে ডাইমেথাইল বেনজান্থ্রেসিন, আর 2 নাম্বারটা হলো টিপিএ টেট্রাডেকানোইল ফরমল 13 মাইরেস্টেট। তো আমরা যখন এই ডিএমবিএটা এই মাউসের উপরে দিয়েছি, মাউসের স্কিনের উপরে দিয়েছি, তখন জাস্ট ইনিশিয়াল স্টেজে কি করে, এই ডিএমবিএ টক্সিনটা ওই সেল দ্বারা অ্যাবজর্ব হয় এবং এই সেল প্রথমে কি করে, ইমিউন সাপ্রেশন করে। এই কেমিক্যালসটা বডির যে স্বাভাবিক ইমিউনিটি ওটাকে কমিয়ে দেয়। তাহলে কি হয়, এই যে কোনো একটা ফরেন বডি যখন ঢোকে সেলের মধ্যে, তার যে প্রিভেন্টিভ পাওয়ার, তার যে নিজস্ব প্রতিরোধ ক্ষমতা, সেটি কিন্তু অনেক কমে যায়, যার কারণে এই সেলটার মধ্যে তখন অনেক পরিবর্তন হয়, যেটাকে আমরা বলছি মিউটেশন। এর পরবর্তী ধাপে ওই যে সেলটা হলো, ওই সেলটা ধীরে ধীরে মাল্টিপ্লাই করে, ক্লোনাল এক্সপানশন অফ দ্য ইনিশিয়েটেড সেল। প্রথম ধাপে দেখো একটা মাত্র সেল কিন্তু কি হয়েছিল, পরিবর্তিত হয়েছিল বাই দ্য ইফেক্ট অফ ডিএমবিএ। পরে এইটা আবার ক্লোনাল এক্সপানশন হইতে থাকে, এরপরে সেটা বেনাইন প্যাপিলোমা ডেভেলপ করে, ফার্দার প্রোগ্রেসিভ স্টেজে এটা স্কোয়ামাস সেল কার্সিনোমা তৈরি করে। এবং আমার এই রিসার্চে ক্যান্সার ফাইনালে ডেভেলপ করতে 26 উইকস সময় লেগেছিল, 26 সপ্তাহ ধরে টানা আমার এটার উপরে কাজ করতে হয়েছে। ক্যান্সার ডেভেলপ আমরা যেমন সহজ বলছি, অতটা সহজও না। একটা জিনিস তৈরি করতে গেলে অনেক ডেডিকেশন লাগে, এবং শুধু প্রথম ধাপে না, কয়েক ধাপে চেষ্টা করার পরে এটা আমরা সফল হয়েছিলাম। আর এই যে টিপিএ, প্রথমে ডিএমবিএ দিয়ে তারপরে টিপিএ দিলে সেখানে ক্যান্সারটা ভালো ডেভেলপ করে। এরপরে দেখো, এই যে প্রথমে হলো ডিএমবিএ টিপিএ গ্রুপ, যেখানে আমরা ডিএমবিএ টিপিএ ক্যান্সার স্যার এই রিসার্চে আপনার সাথে আর কেউ ছিল না, আপনি একাই ছিলেন? রিসার্চে সবসময় রিসার্চ সুপারভাইজার থাকে, প্রফেসর থাকে, কিন্তু রিসার্চ করতাম আমি একা। আর রিসার্চ সুপারভাইজার আমাকে গাইডলাইন দিত, আমি তার সাথে যে কোনো কাজ করছি পরামর্শ করতাম, উনি আমাকে দিক নির্দেশনা দিত যে এখন আমরা কিভাবে কাজ করব, আমরা এইটুকু পেয়েছি, আমরা একটা পরবর্তী ফার্দার স্টেপে যাব কিনা, এখন পরবর্তী স্টেপে কি করব। যখন ধরো সাকসেস, অনেক সময় রিসার্চে কিন্তু একবারে সবসময় সাকসেস পাওয়া যায় না, তোমরা জানবে যে অনেক সায়েন্টিস্ট বহুবার চেষ্টা করছে, হয় না হয় না হয় না, একটা পর্যায়ে গিয়ে 5 বার 7 বার 10 বার 15 বার 20 বার ট্রাই করার পরে পরে কিন্তু একটা সাকসেস পাওয়া যায়। রিসার্চটা আসলেই এরকম। তো এরকম হয়েছিল আমার ক্ষেত্রেও, যখন আমরা রিসার্চটাকে একটা রিসার্চ প্রপোজাল দাঁড় করালাম, একটা প্রস্তাবনা তৈরি করলাম, সেক্ষেত্রে প্রফেসররা অনেক সহযোগিতা করে বা করতেই হয়। তারপরে আমরা ধাপে ধাপে রিসার্চ করছি, প্রফেসর অনেক সহযোগিতা করেছে। 3টা মাইসের ছবি দেখা যাচ্ছে? জি স্যার। 3টা মাইসের ছবি। স্যার আপনি তো খুব সুন্দরভাবে ক্যান্সার তৈরি করেছেন। খুব মানে এগুলোর জন্য অনেক কাজ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, রাত দিন অনেক রাত পর্যন্ত আমরা কাজ করতাম এই ক্যান্সার নিয়ে। এই যে দেখো বাম পাশের ছবিটা, 3টা ছবির মধ্যে শুধুমাত্র কিন্তু বাম পাশের ছবিটাতে ক্যান্সার ডেভেলপ করেছে। রিসার্চের সময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যে আমরা যে মানে একটা কন্ট্রোল গ্রুপ থাকে যেটার সাথে কম্পেয়ার করা হয়। এই যে ডান পাশের এটা হলো কন্ট্রোল গ্রুপ, এটার সাথে কম্পেয়ার করে আমরা বাম পাশে যে ক্যান্সার ডেভেলপ করেছিল এটার সাথে কম্পেয়ার করতাম। এই যে ক্যান্সার সেলগুলি ডেভেলপ করেছে,
এখানে কি কি পেয়েছিলাম আমরা দেখো, ওই যে সেলগুলি ধীরে 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 ডেভেলপ করছে, গত আগের স্লাইডে দেখালাম, এগুলি ধীরে 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 নডিউল হয়ে গেছে এবং স্কিন রিজিড হয়ে গেছে। আমরা এটাকে প্যাপিলোমা পেয়েছি, প্রোগ্রেসিভ ছিল এবং এটার কালার চেঞ্জ হয়ে গেছে এবং নর্মাল স্কিন যেরকম তার চেয়ে অনেক বেশি রেডিশ থাকে, কারণ ওই যে ব্লাড সাপ্লাইটা অনেক বেশি এই জন্য। আর এখানে ক্যান্সার ডেভেলপ করেনি, কারণ এটা টিপিএ, শুধু টিপিএ দিয়ে ক্যান্সার হবে না, ডিএমবিএ এবং টিপিএ একসাথে দিলেই শুধুমাত্র সেখানে ক্যান্সার হবে, টিপিএ দিয়ে ক্যান্সার হবে না। কন্ট্রোল গ্রুপ মানে হলো কম্পেয়ার করা, একটা আমরা স্বাভাবিক অবস্থায় দেখি, আর একটা হলো ক্যান্সার তৈরি করে দেখি যে দুটার মধ্যে পার্থক্যটা কি। এটা হলো মূলত প্যাথোজেনেসিস। প্যাথোজেনেসিস এই মাইসটার ক্ষেত্রে কোন পজিশনে মানে ক্যান্সারটা হইলো? কোন পজিশন? জি স্যার, বিভিন্ন জায়গার নাম অনুসারে তো আমরা মানে ক্যান্সার গুলোর নামকরণ করি, কিন্তু আচ্ছা, এইটার এই যে মানে দেখো প্যাপিলোমা, প্যাপিলোমা মনে হচ্ছে স্কিনে, স্কিন সারফেসে, এটা হলো শুধুমাত্র স্কিনে, একদম সারফেস এরিয়াতে, বোঝা যাচ্ছে না? এই যে পিঠের উপরে, ইঁদুরের পিঠে আমরা হ্যাঁ। কেমিক্যালস দিয়েছিলাম, কেমিক্যালস দিয়ে সেখানে ধীরে 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 26 সপ্তাহ পরে আমরা ক্যান্সার পেয়েছি। তবে 5 থেকে 6 সপ্তাহে ক্যান্সারটা শুরু হয়, কিন্তু সেটা বোঝা যায় না, কিন্তু 26 সপ্তাহ হলে একদম কমপ্লিট একটা সাইকেল হয়। 26 সপ্তাহে পরিপূর্ণ ডেভেলপ করে। এটাকে বলা হচ্ছে প্যাপিলোমা। স্যার ক্যান্সার তৈরি হইতে টিপিএ এর সাথে আর কি কি লাগে স্যার? ডিএমবিএ, এই যে উপরের ছবিটাতে দেখো বাম পাশে, ডিএমবিএ টিপিএ, ডিএমবিএ বলছি ডাইমিথাইল বেনজেন্থ্রেসিন এবং টিপিএ বলছি 12 ও ডেকাঅনয়েল ফরবল 13 মাইরেস্টেট। এই দুটা কেমিক্যালস দিয়ে আমরা মূলত ক্যান্সার ডেভেলপ করেছিলাম। স্যার এইটা কি আবার রিমুভ করেছিলেন ক্যান্সার এগুলা না ট্রিটমেন্ট করে? না, ট্রিটমেন্ট এটা এমন স্টেজে চলে গেছে, এটা হলো মেটাস্টেসিস হয়ে গেছে। এই যে দেখছো না, প্রথমের দিকে অল্প কিছু ক্যান্সার ডেভেলপ করেছে, পরে এটা হলো এট দ্য পয়েন্ট অফ নো রিটার্ন, মানে এমন একটা স্টেজে চলে গিয়েছিল যে এই জায়গায় আর ক্যান্সার ডেভেলপ করা যেত না। ইভেন আমরা এই যে এগুলিকে রেখে দিয়েছিলাম, রেখে দিয়ে অনেকদিন পরে, মানে 26 সপ্তাহ পরে আমাদের মূল কাজ শেষ, তো আমরা তারপরে ল্যাবরেটরিতে রেখে দিয়েছিলাম যে দেখি তাদের কি হয়। আমরা অনেকদিন পরে একবার চেক করে দেখলাম বডির বিভিন্ন জায়গাতে, এই যে পেটের এদিকে বিভিন্ন জায়গায় আরো বড় বড় ক্যান্সার সেল ডেভেলপ করেছে। অনেক খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে গিয়েছিল এগুলির, কারণ বডির বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়লে আসলে খুব একটা কিছু করার থাকে না, বুঝতে পারছো? ছড়িয়ে যখন পড়ে। জি স্যার। তবে কাজগুলি খুবই ইন্টারেস্টিং, কারণ নিজের হাতে কিছু কাজ করা, গবেষণা করা, যেমন এটা দ্বারা আমরা একটা নতুন প্রোটোকল তৈরি করেছি, যেটা দ্বারা খুব অল্প বয়সে ক্যান্সার শুরুর দিকে ক্যান্সার ডায়াগনোসিস করা যাবে। যত শুরুর দিকে ডায়াগনোসিস করা যাবে তত তার ট্রিটমেন্টটা সহজ। আমরা এখন ডায়াগনোসিস নিয়ে একটু কথা বলবো। আমরা যখন ডায়াগনোসিস করব তার মূল পারপাসটা কি? পারপাসটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য এক্সটেন্ট অফ ডিজিজ। আমরা ক্যান্সারটা কত এক্সটেন্ট, কত গভীরতা গেছে সেটা আমরা করব, আইডেন্টিফাই করব। এটা হলো আমাদের মূল টার্গেট। এবং একই সাথে যদি প্রি ক্যান্সারাস কোনো লিশন থাকে সেটাও আমরা আইডেন্টিফাই করব, কারণ প্রি ক্যান্সারাস লিশন যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে আমাদের সুবিধা হচ্ছে সেটা ট্রিটমেন্ট অনেক সহজ এবং আর রিকারেন্সি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। সেক্ষেত্রে আমাদের অনেক মানে ইকোনমিক, অর্থাৎ হচ্ছে ট্রিটমেন্টের খরচ কম পড়বে, তারপরে লাইফ থ্রেটেনিং ইস্যু আর ডেভেলপ করবে না। এরকম যেটা বলা হচ্ছে যে আর্লি ডায়াগনোসিস ইজ এ প্রুভেন স্ট্র্যাটেজি ফর সেভিং লাইফ। যদি মজার বিষয় হচ্ছে যদি সারফেসে হয় তাহলে এটা আইডেন্টিফাই খুব সহজ, বিশেষ করে লেটার স্টেজে মাস অর লাম্প। তোমরা যদি চামড়া বা চামড়ার আশেপাশে হয় সেক্ষেত্রে হাতের আঙ্গুলি দিয়ে এটাকে খুব সহজেই বোঝা যায় যদি সেটা ডেভেলপ করে। আদার এরিয়াস হলে কি হবে, যদি অন্যান্য পার্টে হয় সেক্ষেত্রে যতদিন পর্যন্ত সিমটম ডেভেলপ না করেছে ততদিন পর্যন্ত বোঝা না যায় না। যেমন
সিমটম কি কি হয়? ক্যান্সার হলে কমন কিছু সিমটম আছে, যেমন ফিভার হয়, ফ্যাটিক হয়, ব্লিডিং হয়, পেইন হয়, এগুলো ডেভেলপ করে। ডায়াগনোসিস কি? তাহলে মানে আমরা যেটা বলছিলাম যে যদি কোনো মানুষের সাসপেক্ট করে যে ক্যান্সার হতে পারে, আগের সেই সিমটম গুলো দিয়ে, যদি যেমন ধরো পেইন, ব্লিডিং, আর অনেক সময় তো একদম লাস্ট স্টেজে চলে যায়, তারপরেও কোনো সিমটম থাকে না, দেখা যাচ্ছে যে মরার 1 মাস আগে ধরা পড়ি। স্যার টার্মিনাল কেসগুলোতে কি মানে এই জিনিসটা কি আমরা ডিফাইন করে স্যার? হ্যাঁ হাবিবুর নবী বলো। না স্যার টার্মিনাল স্টেজে যেটা ওই যে মিম জেনের কোশ্চেন গুলো স্যার, টার্মিনাল স্টেজ গুলোতে স্যার এটা মানে কেন এরকম হয় যে একটা মানুষের শরীরের অবস্থা স্যার আগে সে সুস্থ, পরে যখন স্যার ডায়াগনোস করা হয়েছে দেখা গেছে সে টার্মিনাল স্টেজের মধ্যে আছে স্যার, এই জিনিসটা স্যার কেন হয়? এখন এর কয়েকটা কারণ আছে। টার্মিনাল স্টেজে কখন হবে? যদি বডির, যেমন স্কিনে যদি হয়, যেমন মেয়েদের ক্ষেত্রে কমনলি কিছু ক্যান্সার আছে, যেমন ব্রেস্ট ক্যান্সার মেয়েদের কিন্তু খুব কমন। একটা মেয়ের যদি ব্রেস্ট ক্যান্সার ডেভেলপ করে সে কিন্তু খুব সহজেই বুঝবে বা বোঝার কথা, এবং মেয়েদেরকে বলা হয় যেন সচেতন থাকতে, যে মাঝে মাঝে একটু চেক করতে যে এরকম কোনো কিছু ডেভেলপ করছে কিনা, ইরেগুলার কোনো টিস্যু, শক্ত কোনো মাস, একটা মেয়ে খুব সহজেই বুঝবে। ফর এক্সাম্পল, ইভেন একটা পুরুষের ক্ষেত্রে কি হয়, আমরা খুব বেশি রোদে যাই, তো সেক্ষেত্রে যদি আমাদের স্কিনে আমরা যদি ফ্রিকুয়েন্টলি রোদে যাই, সেক্ষেত্রে কিন্তু, শোনা যাচ্ছে? এই শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আচ্ছা আমি যেটা বললাম যে আচ্ছা, যদি সারফেস এরিয়াতে হয় তাহলে কিন্তু খুব সহজেই বোঝা যাবে, কিন্তু যদি ইন্টারনাল অর্গানে হয় তাহলে কি বুঝবে? ভালো করে বোঝাও। যদি কারো লিভারে যদি ক্যান্সার ডেভেলপ করে লিভারে, খুব সহজে কি বুঝবে? খুব সহজে কিন্তু বুঝবে না। চিন্তা করে দেখো, যেমন আগের আমরা কি সিমটম পেয়েছি, দেখো যে লিভার হলে ফিভার হবে, ফ্যাটিক হবে, ব্লিডিং হবে, পেইন হবে, এগুলো কিন্তু অনেক ডিজিজের ক্ষেত্রে এই সিমটম পাওয়া যায়। একটা মানুষের মাঝে মাঝে জ্বর হচ্ছে, তখন সে কি করবে বলো? একটা মানুষের জ্বর হয়েছে, তোমাকে এসে বললো যে ভাই আমার জ্বর হচ্ছে, তুমি কি বলবে? প্যারাসিটামল কিনে খা, তাই না? কিন্তু এই ব্যাপারটা যদি আমার নাপা খেতে বলবে। হ্যাঁ, কিন্তু যদি তার যদি কোনো নিউপ্লাস্টিক গ্রোথের রেজাল্ট হিসেবে যদি তার ফিভার হয়, আমি কি এত সহজে বুঝবো? যেন তেন পরীক্ষা দিয়েও বোঝা যাবে না, এর পরীক্ষাগুলোও কঠিন, আমি পরে আরো বলবো, ডিটেলস বলবো, দাঁড়াও। তো একটা মানুষ ফ্যাটিক হয়ে যাচ্ছে, খুব ক্লান্ত হয়, মাঝে মাঝে ক্লান্ত হয়, আমরা কি, ফ্যাটিক মানে কি? ওই যে অবসাদ। হ্যাঁ, অবসাদ, খুব সহজেই ক্লান্ত হয়ে যাওয়া, খুব ঘামানো, এই ধরনের কিছু সিমটম হলো ফ্যাটিকের। তো একটা মানুষ খুব সহজে ক্লান্ত হয়ে যাচ্ছে, তখন সে কি মনে করবে? মনে করবে যে হয়তো বিয়ে হয়ে গেছে, একটু মোটা হয়েছে, বয়স বাড়তেছে, এগুলো সে চিন্তা করতে পারে। ব্লিডিং হচ্ছে, ব্লিডিং অনেক কারণে হইতে পারে, পেইন তো হয় বিভিন্ন সময়। তো যার কারণে এই সিমটম গুলা অন্যান্য অনেক ডিজিজের ক্ষেত্রে পাওয়া যায়, কিছু কমন সিমটম এগুলি। এই সিমটম দিয়ে আমরা স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারি না। তো সহজ হলো কি, যখন বডির সারফেসে হয়, যদি স্কিনে হয়, যেমন মেয়েদের ক্ষেত্রে যদি ব্রেস্ট ক্যান্সার হয়, খুব সহজে সে আইডেন্টিফাই করতে পারবে যে এখানে কিছু অস্বাভাবিক টিস্যু গ্রো করেছে। কিন্তু যদি এটা ইন্টারনাল অর্গানে হয়, কোলনে হয়, কোলনে হইলে কি করে বুঝবে বলো? যদি কারো লিভারে কিছু ডেভেলপ করে, কি বুঝবে এত সহজে? মাঝে মাঝে বুক জ্বালা পোড়া করে, আমরা কি করি? অ্যান্টাসিড কিনে খাই, তাই না? এটা যে নিউপ্লাস্টিক কোনো গ্রোথের কারণে যে তার বুক জ্বালা পোড়া করছে না, আমরা কি করে বুঝবো বলো? জি স্যার, খুব ডিফিকাল্ট। এই জিনিসগুলো ইনিশিয়াল স্টেজে খুবই ডিফিকাল্ট আইডেন্টিফাই করা, কিন্তু লেটার ভাগ্য ভালো এনিম্যাল কথা বলতে পারে না, নাহলে তো অসুবিধা হয়ে যেত। হুম হুম তো এই জন্য এই জিনিসগুলো আইডেন্টিফাই করা একটু ডিফিকাল্ট। আর টার্মিনাল স্টেজে গিয়ে কি হয়, টার্মিনাল স্টেজে গিয়ে তখন তো ধরো যে সিমটম গুলা, সমস্যা, রোগীর সমস্যা বেড়ে যায়, কষ্ট বেড়ে যায়, তখন কি হয়, অনেক জায়গায় ঘুরতে 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 তখন হয়তো আলটিমেটলি একটা সময় সে কি করে, বায়োপসি করে। বায়োপসি কি জিনিস সেটাও বলছি আমি তোমাদের, একটু এই স্লাইডটা শেষ করি, তোমাদের কিছু কোশ্চেনের উত্তর
এখানে পূর্ণ হবে, না হলে বাকিটা আমি আবার শেষ করব। দাঁড়াও। তো যখন একটা মানুষ বা অ্যানিমেলের ক্ষেত্রে যদি মনে হয় যে তার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, এরকম যদি সাসপেক্ট করে, তখন কি করে? ল্যাবরেটরি ওয়ার্ক করে। এক নম্বরে হলো ল্যাবরেটরি ওয়ার্ক। ল্যাবরেটরি ওয়ার্কে কি করা হয়? যেমন ব্লাড, ইউরিন এবং বডির অন্যান্য ফ্লুইড নিয়ে তার ওই ফ্লুইডটাকে অ্যানালাইসিস করা হয়। যেমন ডায়াগনস্টিক যে ল্যাবরেটরি গুলো আছে সেগুলোতে দেওয়া হয়। এটা করে কে? একজন প্যাথোলজিস্ট এটা দেখে। প্যাথোলজিস্ট দেখে কিছু বায়োমার্কার আছে, কিছু কেমিক্যালস আছে, সেগুলি আইডেন্টিফাই করে যে তার কোন স্টেজে আসে। এরপরে 2 নম্বরে আসে ডায়াগনস্টিক ইমেজিং। ডায়াগনস্টিক ইমেজিং অনেক ভাবে ইমেজিং করা হয়, যে ওই ইয়াগুলো দেখানো হয়। যেমন তোমরা জানো এমআরআই, জানো এমআরআই হলো ম্যাগনেটিক রিজনিং ইমেজিং, সিটি স্ক্যান, কম্পিউটেড টোমোগ্রাফি, আল্ট্রাসাউন্ড, পেট, পজিট্রন ইমিশন টোমোগ্রাফি, তারপরে এক্সরে তো জানো। এই জিনিসগুলি দিয়ে যেমন এক্সরেতে কখন বোঝা যাবে? অনেক বড় যদি নডিউল হয়, শক্ত মাস হয়, ইভেন যদি কিছু ক্যালসিয়াম ডিপোজিট হয়, তাহলে সেটা খুব স্পষ্ট হবে, না হলে তো এক্সরে দিয়েও বোঝা যাবে না। আর এমআরআই, সিটি স্ক্যান, আল্ট্রাসাউন্ড মোটামুটি বোঝা যায় কিছু কিছু ক্ষেত্রে, যেমন আল্ট্রাসাউন্ডেও স্পষ্ট বোঝা যায় না, কারণ ইনিশিয়াল স্টেজে তো খুব ছোট টিস্যু থাকে ভিতরের দিকে। তো এই ইমেজিং টেকনিক গুলি দিয়ে কিন্তু বোঝা যেতে পারে যে ভিতরের দিকে কি ডেভেলপ করছে, এবং এগুলি যারা করে তাদেরকে রেডিওলজিস্ট বলে। এরপরে এসব বায়োপসি। আর পেট স্ক্যানটা কি? পিইটি, ওই যে পেট স্ক্যান। এটা হলো পজিট্রন ইমিশন টোমোগ্রাফি। স্যার এটাতে পজিট্রন নিঃসরণ হয় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পজিট্রন রিলিজ করে টোমোগ্রাফি। বোঝো কি তোমরা? টোমোগ্রাফি হলো একটা চিন্তা করো যে একটা 3 ডাইমেনশনাল একটা স্ট্রাকচার, 3 ডাইমেনশনাল স্ট্রাকচারকে মানে খুবই কি বলবো, মানে 2 ডাইমেনশনাল স্ট্রাকচারে এটাকে অনেকগুলি পার্টে বিভক্ত করা হয়। অনেকগুলি পার্টে বিভক্ত করে 2 ডাইমেনশনাল স্ট্রাকচারে বিভক্ত করে ওই পার্টগুলির খুব ক্ষুদ্র ইউনিটের মাল্টিপল ইমেজিং নিয়ে একটা ফাইনালাইজ কম্বাইন্ড একটা কি বলবো, ইনকর্পোরেটেড বা একটা ইমেজ তৈরি করে পজিট্রন। একটু কমপ্লিকেটেড, আমি জানি না বোঝাতে পারছি কিনা। মানে টোমোগ্রাফি যদি আগে বোঝো তারপরে বাকিটা বুঝবে। টোমোগ্রাফি জিনিসটা হলো একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচারকে খুবই স্মল পার্ট বাই পার্ট এটাকে সেকশনিং করে ওই প্রত্যেকটা সেকশনের ইমেজিং নিয়ে আবার সবগুলো ইমেজিং কে কম্বাইন করে একটা ইমেজিং তৈরি করে। এটাকে বলে পজিট্রন ইমিশন টোমোগ্রাফি। এটা কিভাবে নেই? এটা হলো পজিট্রন রিলিজের মাধ্যমে করে। আল্ট্রাসাউন্ড তো জানো, সিটি স্ক্যানও মোটামুটি বোঝো, এখন তোমরা বুঝে গেছো। আর হলো যে ম্যাগনেটিক ইমেজিং রিজনিং হলো যে ম্যাগনেটিক একটা ফিল্ড তৈরি করে রেজোনেন্স মানে অনুনাদের মাধ্যমে ইমেজিং নেওয়া হয়। কিছু বেসিক জিনিস বোঝো, তাহলে বাকিগুলি বুঝতে পারবে ধীরে ধীরে। কিছুটা বোঝা যাচ্ছে? স্যার আমি আপনাকে হলো তাহলে এটা হলো স্যার একটা ক্যাট আসছিল। তো স্যার ওই ক্যাটের স্যার আমরা দেখলাম স্যার অ্যাবডোমেন ক্যাভিটিতে স্যার একটা নোডিউল পাইলাম, আমরা ওপেনলি টাচ করে পারতেছি। তারপরে এটা কিন্তু যেহেতু স্যার ল্যাব ডায়াগনোসিস নাই, তো আমরা হলো পূর্বাচল হসপিটাল যেটা আছে টিচিং হসপিটাল, তো ওই জায়গায় স্যার করতে পাঠাইলাম এক্সরে আর আল্ট্রাসাউন্ড। তো এক্সরে আর আল্ট্রাসাউন্ডে একটাতেও ধরা পড়ে নাই, বাট আমরা টাচ করতে পারতেছি। তো ওইটা মানে ওইটা সিমটম ছিল, বিড়ালটার সিমটম ছিল হলো মানে 15 দিনের, মানে ওনার কমপ্লেইন ছিল যেটা, সেটা হলো 15 দিনের ভিতরে সে একদম শুকায় অবস্থা কাট, মানে সে 1.5 কেজি হয়ে গেছে, যে জায়গায় 4.5 কেজি ছিল ওয়েট। তারপরে চোখ দিয়ে স্যার হলো মানে চোখ নষ্ট হয়ে যাচ্ছে, এই টাইপের চোখ দিয়ে যে পরিমাণে মানে সিক্রেশন হচ্ছে, চোখ মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ইন্টারনাল অর্গানে যে কোনো সমস্যা হচ্ছে। তো আমাদের যে ডায়াগনোসিস ছিল, মানে যে ভেট ছিল, তো উনার কাছে মনে হলো যে মানে এই কেস উনি এভাবে পায় নাই, তো উনি টেস্ট করে তো দিল, তারপরে টেস্ট গুলো আসলো না, মানে এক্সরেতেও আসলো না এবং আল্ট্রাসাউন্ডেও আসলো না, কিন্তু আমরা হাত দিয়ে টাচ করে নোডুল পাচ্ছি। এটা কি কারণে হচ্ছে স্যার? একই জিনিস, সেম জিনিস। নোডিউল যে সবসময় তোমার এই ইমেজিং এ আসবে এটা স্পেসিফিক না। আমি এটাই তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। যেমন আমি জাস্ট এক্সরের উদাহরণ বলছি, এক্সরেতে কখন খুব জিনিস স্পষ্ট হয়,
তুলনামূলক একটু বড় সাইজের হইতে হবে, খুব ভালো আসবে এক্সরেতে যদি তাতে ক্যালসিয়াম ডিপোজিট হয়। তোমরা তো এটা জানো যে এক্সরেতে কোনো জিনিস কখন আসে? স্যার ওইটা স্যার 4 থেকে 5 সেন্টিমিটার হবে স্যার, আমরা হাত দিয়ে ধরতে পারতেছি। ঠিক আছে, আমি ওটা বলছি। তো এক্সরেতে কোনো একটা জিনিস খুব ভালো কখন আসে বলো? যখন সেটাতে ক্যালসিয়াম, যখন বোন ফর্মেশন হয়। হ্যাঁ এক্স্যাক্টলি, বোন ফর্মেশন হয়। বোন ফর্মেশনের মূল কথা কি? মূল কথা হলো ক্যালসিয়াম ডিপোজিটেড যদি হয় তাহলে খুব ভালো জিনিস আসবে, খুব স্পষ্ট বোঝা যাবে, সেটা হলো এক্সরেতে। যদি সেটা ইভেন সাইজে কম্পারেটিভলি যদি ছোটও হয় কিন্তু ক্যালসিয়াম ডিপোজিট হলে ভালো বোঝা যাবে। তার মানে কি, এক্সরে দিয়ে যদি খুব ভালো কিছু বুঝতে চায় অবশ্যই সেখানে ক্যালসিয়াম ডিপোজিট হতে হবে। বাট এই ক্যান্সারের ক্ষেত্রে ক্যালসিয়াম ডিপোজিট খুবই কম ক্ষেত্রে হয় এবং সেটা অনেক লং স্ট্যান্ডিং হওয়ার পরে সেটা হয়। তখন আর ডায়াগনোসিস করা লাগে না, তখন এমনিই বোঝা যায়। পজিট্রন ইমিশন ইমিওগ্রাফি, আল্ট্রাসাউন্ড, এগুলা মোরলেস সিমিলার। আল্ট্রাসাউন্ড কি? আল্ট্রাসাউন্ড হলো তোমার একটা সাউন্ড তুমি পাঠালে সেটা হলো যখন ফিডব্যাক আসবে, যেটাকে আমরা প্রতিধ্বনি বলছি, মূলত হচ্ছে এই ধরনের ইয়া দিয়ে হচ্ছে ইয়া দিয়ে একটা ইমেজিং তৈরি করে যে প্রতিধ্বনি আসবে, এটার একটা 3 ডাইমেনশনাল, অনেক ক্ষেত্রে আমরা তো বাংলাদেশে মূলত 2 ডাইমেনশনালই নেই, 2 ডাইমেনশনাল একটা আল্ট্রাসাউন্ডের ইমেজিং নেওয়া হয়। কিন্তু এই জিনিসগুলো কিন্তু সব ক্ষেত্রে পারফেক্ট আসে না। স্যার সনোকেয়ারে 3D চালু আছে। কোথায়? সনোকেয়ার ঢাকাতে, হ্যাঁ, ধানমন্ডি। খুব অল্প কিছু জায়গায়, খুবই অল্প কিছু জায়গায় হচ্ছে 3D চালু করেছে। তো একদম খুঁটিনাটি রিয়াদের কথায় যেটা আমি বলতে চাচ্ছি সেম তথ্য, একটা উদাহরণ মাত্র, সেটা হচ্ছে যে সব ক্ষেত্রে সব জিনিসগুলি আসে না। এটা হইতে পারে আমাদের হয়তো যারা হ্যান্ডলিং করছে জিনিসটা তারা অত এক্সপার্ট না, অথবা ওই জিনিসের এফিসিয়েন্সি, যেমন আমাদের ডায়াগনস্টিক টেস্ট আমরা কিন্তু করি, যেমন আমরা আমরা যদি কোভিড-19 যে ডায়াগনোসিস করছি বাংলাদেশে, এটা কিন্তু 100% স্পেসিফিক না, 60 to 65% মানে স্পেসিফিক। অর্থাৎ 100 মানুষের টেস্ট করলে 65টা মানুষের কিন্তু সেই স্পেসিফিক তথ্য দিবে যে তার ক্যান্সার মানে করোনা আছে কি নাই। বাকি 35 থেকে 40 জন মানুষের ক্ষেত্রে কিন্তু ভুল রিপোর্ট আসবে। অর্থাৎ তুমি যদি করোনা টেস্ট করে নেগেটিভ রেজাল্ট পাও, তার মানে যে তুমি করোনা নাই এটা নির্দিষ্ট করে বলা যাবে না। এগুলো হচ্ছে খুবই কি বলবো কমপ্লিকেটেড জিনিস। না স্যার, আমাদেরকে সিমটমটা ট্রিট করতে হবে সেই ক্ষেত্রে। হ্যাঁ, এই জন্য কি করতে হয়, এই জন্য হচ্ছে মাল্টিপল ট্রিটমেন্ট, মাল্টিপল ওয়েতে আগাইতে হয়। যেমন শুধু একটা ট্রিটমেন্টের উপর, একটা ডায়াগনস্টিক টুলের উপরে কখনো নির্ভর করা যায় না। এগুলো হলো তার উদাহরণ। এই জন্য কি করা হয়, একাধিক দেওয়া হয়, যেমন বডি ফ্লুইড দেখে, সবগুলি জিনিস দেখে। এখানেই হচ্ছে ডাক্তারদের ভূমিকা, যে একটা 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 প্রগনোসিস করতে হয়, একটা এস্টিমেশন করতে হয় যে এই কারণে এই ফ্যাক্টরগুলির কারণে কি কি হতে পারে। যেমন হয়তো ব্লাডে দেখলো যে ব্লাডে কোন হরমোন বা কোন ফ্লুইডের কনসেন্ট্রেশন কি পরিমাণ আছে, এটার সাথে ক্যান্সারের কোনো রিলেশন আছে কিনা। এই জিনিসগুলো এই কমপ্লিকেসির কারণে, আমাদের ডাক্তারদের দুর্বলতার কারণে, সবকিছু মিলিয়েই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমাদের ক্যান্সার ডায়াগনোসিস আর্লি স্টেজে হয় না। এবং ওরকম এফিশিয়েন্ট ডক্টর কিন্তু রুরাল লেভেলে, ইভেন উপজেলা, জেলা পর্যায়ে কিন্তু খুবই কম বা খুবই কম। যারা ফ্রিকোয়েন্টলি ক্যান্সার ট্রিটমেন্ট করে, যেমন আমাদের ধরো এই যে খাজা ইউনুস মেডিকেল কলেজের এখানে একটা ক্যান্সার সেন্টার আছে, তারা অনেক ক্ষেত্রে এফিশিয়েন্ট, তারা অনেকটাই দক্ষ। বুঝা গেছে? অধিকাংশ ক্ষেত্রে লিডিং হয়, মিস ট্রিটমেন্ট হয় ক্যান্সারের ক্ষেত্রে। এগুলো হচ্ছে এক একটা কারণ। আমি আরেকটা জিনিস দেখাই তাহলে আরেকটু ভালো করে বুঝতে পারবে। বায়োপসি, যেমন রিয়াদ যেটা বললো যে একটা নোডিউল পাওয়া গেছে হাত দিয়ে, কি করেছে তারা হচ্ছে পালপেশন করেছে, এটাকে বলা হচ্ছে পালপেশন। পালপেট করে করে বুঝেছে যে এখানে কিছু নোডিউল আছে। পালপেশনের মাধ্যমে তখন আমরা কি করি, ওখান থেকে যদি বায়োপসি নিতে পারতাম, অর্থাৎ ইনজেকশন দিয়ে যদি কিছু ফ্লুইড নিয়ে অথবা সেখান থেকে কিছু একটা অংশ টিস্যু নিয়ে যদি আমরা সেটাকে স্টাডি করতে পারতাম, তাহলে সেটা বলতে পারতাম যে এখানে ক্যান্সার ডেভেলপ করেছে কিনা। সেটা কি করা হয় বায়োপসিতে, টিস্যু স্যাম্পল অফ টিউমার, অর্থাৎ ওই যে নোডিউলকে থেকে আমরা যদি কিছু একটু টিস্যু নিতে পারতাম এবং মাইক্রোস্কোপের স্টাডি করতে পারতাম। এটি করে মূলত একজন প্যাথোলজিস্ট। এটা যদি ভিতরের অর্গানে হয় আমরা সার্জারির মাধ্যমে করতে পারি, অথবা স্টেরোট্যাকটিক বায়োপসি বলা হয়, যেটা কি হয় একটা নিডল ইনসার্ট করা হয় ইন দ্য টার্গেট পার্ট,
অথবা ডিউরিং ইউজিং অ্যান এক্সরে ইমেজ গাইডেড টু দ্য এরিয়া। অর্থাৎ এই যে নিডলটা পুশ করানো হচ্ছে, এক্সরে দিয়ে এটাকে দেখা হয় যে সঠিক জায়গায় যাচ্ছে কিনা, যদি সেটা ইন্টারনালি দিক থাকে। এই তিনটা ওয়ার্কের মাধ্যমে ল্যাব ওয়ার্ক, ডায়াগনস্টিক ইমেজিং এবং বায়োপসি, এই তিনটা ডায়াগনস্টিক প্রসিজিওরের মাধ্যমে মূলত হচ্ছে ক্যান্সার ডায়াগনোসিস করা যায় ইফ সামওয়ান ইজ সাসপেক্টেড টু বি ক্যান্সারাস অর নিউপ্লাস্টিক প্যাশেন্ট। তো বায়োপসিটা তো অনেক রিস্কি। স্যার আমার বায়োপসি করছিল। আচ্ছা আচ্ছা, কোন জায়গা থেকে টিস্যু নিয়েছে শ্যাম? স্যার ঘাড়ের থেকে রিসেন্ট নিছিল, মানে স্যার আমার যেটা ছিল স্যার এই ঘাড়ের আশেপাশে স্যার হচ্ছে এরকম মানে শক্ত শক্ত কিছু ছিল। তো ফার্স্টে স্যার এটা তারা মানে বুঝতে পারেনি যে এটা আসলে কি ছিল। পরবর্তীতে যে স্যার বায়োপসির জন্য ডায়াগনোস করছে, বলছে যে এটা বায়োপসি পাঠাইছে, কিন্তু যখন বায়োপসি করতে গেছে দেখে যে এটা স্কিন আর মাসল লেয়ারের ঠিক মাঝামাঝি হচ্ছে, এটা মানে আপনার কি বলে এটাকে পাস করতেছে, প্রডিউস করতেছে, যার কারণে যেটা হচ্ছে ওগুলা জমে পরে শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে যাওয়ার কারণে ওটা মানে একটা টিউমারের মতো রিয়েক্ট, মানে মানে বাইরে থেকে মনে হচ্ছে মনে হয় ভিতরে টিউমার হয়েছে, বাট এক্স্যাক্টলি ওটা একটা মানে পাস ছিল। পরবর্তীতে স্যার এটা স্যাম্পল কালেক্ট করছে, পরে স্যার এটা হচ্ছে আপনার যখন রিপোর্ট আসে, রিপোর্টে আসার পরে স্যার দেখা গেছে টিবি ছিল আমার, মানে গ্ল্যান্ডের টিবি যেটা ছিল। আচ্ছা আচ্ছা, কিন্তু স্যার এটা প্রাইমারিলি স্যার মানে কয়েক মাস আমার সমস্যা ছিল, তো ফার্স্টে মনে করছে এটা মনে হয় তবে টিউমার সামথিং কিছু একটা হয়েছে। কিন্তু স্যার এটা যখন শুরুতে হয়েছিল তখন মানে স্যার দেখলে বোঝা যেত না, মনে হতো যে মানে ছোট একটা মানে গোটার মতো। পরবর্তীতে স্যার এটা আস্তে আস্তে মানে টাইমের সাথে সাথে মানে খুব অল্প সময়ের মধ্যে স্যার এটা অনেক বেশি মানে বাইরে গেছিল। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এটাই যে আমার কাছে যে অঙ্কোলজি তোমাদের পড়াচ্ছি আমার ভালো লাগছে এই জন্য যে তোমাদের জীবনের সাথে এই জিনিসগুলোকে খুব কোরিলেট করতে পারবে। এই যে বায়োপসি জিনিসটা হাবিবুন নবী সিয়াম ও কিন্তু এক্সপেরিয়েন্স করছে, এবং তোমরা দেখছো যে জাস্ট বায়োপসি করার মাধ্যমে তার কিন্তু আইডেন্টিফাইড হয়ে গেছে যে সেটা ক্যান্সার ছিল কি ছিল না। তার মানে ওখান থেকে একটু টিস্যু নিয়েছে, নিডল দিয়ে একটু টিস্যু নিয়েছে, জাস্ট ওটাকে মানে মাইক্রোস্কোপ বা ওদের অন্য কোনো মাধ্যমেও দেখতে পারে। অনেকগুলো ইয়ে আছে এখানে, যেমন অনেক সময় আমরা কি করি এই টিস্যুটা আবার কি করে ওই মিডিয়াতে গ্রো করানো হয়। এভাবে অনেকগুলি টেকনিক আছে যে সেখানে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা কোনো জীবাণু আছে কিনা এটা দেখা হয়, তারপরে সেলগুলি কোন স্টেজে আছে। তো দেখো একটা খুবই প্র্যাকটিক্যাল এবং একেবারে আমাদের কাছে একটা এক্সপেরিয়েন্স যে আপনাদের স্যার ক্যান্সার বায়োলজিতে স্যার এক্সপার্টিজ আছে স্যার, রিসার্চ গেটে দেখছিলাম। কার আছে? মানে স্যার আপনাদের স্যার রিসার্চ গেট প্রোফাইলে দেখছিলাম আপনার ক্যান্সার বায়োলজিতে এক্সপার্টিজ আছে। হ্যাঁ হ্যাঁ, আমি নিজে কিছু কাজ করার সুযোগ হয়েছিল ভাই, জাপানে যখন পিএইচডি করছিলাম তখন। দেখছিলাম প্রোফাইলটা ঘাটছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কি ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে? না স্যার অ্যাকাউন্ট নাই, এমনি স্যার র্যান্ডমলি স্যার একটা জিনিস খুঁজতে গিয়ে স্যার পাইছিল। আচ্ছা গুড, ভালো। আমি এই জিনিসগুলোকে অ্যাপ্রিশিয়েট করি। তোমরা শুধু ফেসবুকে কেন, ফেসবুকে থাকো, ফেসবুকে এখন অনেক কিছু আমরা পাই, কিন্তু ফেসবুকের পাশাপাশি এই যে রিসার্চ গেট, তারপরে আছে হলো লিঙ্কডইন, তারপরে অর্ক আইডি, এই ধরনের যে প্রফেশনাল নেটওয়ার্কিং সাইট এগুলাতেও যাবে। সোশ্যাল মিডিয়া বলতে আমাদের কাছে আমরা তো অন্ধ হয়ে গেছি বলতে গেলে ফেসবুকের প্রতি। তোমরা আরো যে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলি আছে সেগুলোতেও যাও, হোয়াটসঅ্যাপে যাও। হোয়াটসঅ্যাপ সবচেয়ে নিরাপদ, বিশেষ করে মেয়েরা এটা ব্যবহার করতে পারো। নিরাপত্তা ঝুঁকি খুবই কম হোয়াটসঅ্যাপে। এই যে রিসার্চ গেট, হাবিবুন নবী সিয়াম, তোমাদের যাদের মানে একটু আগ্রহ আছে, আমার বেশ কয়েকজন স্টুডেন্ট কিন্তু তাদের রিসার্চ নিয়ে দেখি আগ্রহ আছে, এটা সেটা একটু ভাবতে চাই, তারা গো থ্রু দ্য রিসার্চ গেট। খুবই সুন্দর, খুবই ইন্টারেস্টিং, বেশ ইন্টারেক্টিভ একটা সোশ্যাল মিডিয়া, মূলত রিসার্চারদের জন্য, গবেষকদের জন্য। বাট গবেষক ছাড়াও যে কেউ সেখানে অ্যাকাউন্ট করতে পারে। আর তোমরা যেহেতু তরুণ এবং প্রোগ্রেসিভ লাইফে আছো, তোমরা সেখানে অ্যাকাউন্ট করতে পারো। তোমরা ঢোকো, আমাদের সাথে কানেক্টেড হও, সেখানে হয়তো যে যেটা রিসার্চ করছে কিছু আপডেট দেয়, ভালো জিনিস। হাবিবুন নবী সিয়াম, থ্যাংক ইউ। তো এই যে রিসার্চ আছে, লিঙ্কডইন আছে, এগুলাতে ঢোকো। তারপর অর্ক আইডি আছে। অর্ক আইডি মূলত হচ্ছে যারা রিসার্চার তাদের জন্য এক একটা ইউনিক আইডি দেওয়া হয় প্রত্যেকটা রিসার্চারের। তো এগুলিতে কানেক্টেড থাকলে নিজেকে এনরিচ করার সুযোগ আছে। ডায়াগনস্টিক খুবই সুন্দর জিনিস। আচ্ছা, তোমরা কে উম্মে খাদিজা আর মিম মনে হয় বা হামজালা কে যেন কোশ্চেন করছিলে, তোমাদের কোশ্চেনগুলি কি ক্লিয়ার হয়েছে? কেন আর্লি স্টেজে ডায়াগনোসিস এত সহজে হয় না, কেন লেটার স্টেজে আমরা গিয়ে বুঝতে পারি? জি স্যার, এরকমের কিছু ইস্যু আছে যার কারণে আমরা অনেক ক্ষেত্রে আর্লি স্টেজে বুঝতে পারি না।
বাট লেটার স্টেজে সেগুলি গিয়ে বোঝা যায়। আর সিস্টার টিউমারের ভিতরে স্যার ডিফারেন্ট। আচ্ছা, সিস্টার টিউমার, সিস্ট জিনিসটা কি বলো? স্যার একটা মাস। না, সিস্ট কিন্তু মাস না, মজা হলো এটাই। তাহলে সেটা কি? সিস্ট জিনিসটা কি? সিস্ট বাংলা যেটা পাচ্ছি আমি, একটা ভাঙার সুযোগ পাইছিলাম স্যার, ওই জায়গায় হলো ওই থাকে, ফ্লুইড থাকে। এক্স্যাক্টলি, সিস্ট হলো মূলত ফ্লুইড থাকে, মূলত হলো ফ্লুইড থাকে। এটা হলো ইয়া থাকে, পাসও থাকতে পারে অল্প কিছু, অথবা যেমন যে কোনো অর্গানে, সেই অর্গানে সেখানে যদি ব্যাকটেরিয়া ইনভেড করে সেখানে পাস তৈরি হতে পারে। অনেক ক্ষেত্রে এটাতে ইয়া পাওয়া যায়, যে ব্লাড পাওয়া যায়, পুট্রিফাইড ব্লাড পাওয়া যায়। মানে সিস্টের ক্ষেত্রে হলো যে সেখানে একটা পকেট, সিস্ট কোন জিনিসটা, সিস্ট হলো একটা ছোট পকেট, বড় হইতে পারে, একটা পকেট যেখানে মূলত হচ্ছে ফ্লুইড পার্ট থাকে। সিস্ট অনেক কারণে ডেভেলপ করতে পারে, যেমন তোমরা এই যে ইয়া পাবে, ছাগলের ক্ষেত্রে একটা কমন সিস্ট পাবে যেটা ব্রেইনের ভিতরে ডেভেলপ করে, এবং ছাগল আমরা বলি পাগল হয়ে গেছে, ওই যে ঘুরে। তো সিস্ট হলো যেমন অনেক সময় মুরগি যখন তোমরা জবাই করেছো এবং মুরগি যখন কাটাকাটি করো, তখন মেয়েরা হয়তো খেয়াল করবে, দেখবে ছোট ছোট একটা পকেটের মতো, একটা থলির মতো থাকে, এই থলির ভিতরে পানি থাকে। এটা দেখবে মাঝে মাঝে পাবে তোমরা, যাদের মুরগি কাটার অভিজ্ঞতা আছে। এগুলাকে বলা হয় এক একটা সিস্ট, ফ্লুইড ফিল্ড পার্ট। একটা পলিথিনের মতো ছোট পাতলা পলিথিন, পাতলা লেয়ারের ভিতরে পানি থাকে, পানি জাতীয়, অনেক সময় বিভিন্ন কালারের হইতে পারে, এটা ক্লিয়ার ফ্লুইড হইতে পারে, অপেক ফ্লুইড হইতে পারে। এগুলো হচ্ছে এক একটা সিস্ট। আর নিউপ্লাস্টিক গ্রোথ মূলত হলো মাস মানে হলো বিভিন্ন টিস্যু মাস, ক্যান্সারাস টিস্যু দিয়ে যেটা হলো মাস তৈরি হয়, ক্যান্সারাস সেল, ক্যান্সারাস টিস্যু, এটা হলো একটা। আর সিস্টে হলো যে ফ্লুইড ফিল্ড একটা পার্ট, যেটা একটা কাভারিং থাকে। বোঝা গেছে কিনা? স্যার সিস্ট কি সাইজে বড় হয়ে গেলে টিউমারের মতো সার্জারি করার প্রয়োজন আছে? হ্যাঁ, প্রয়োজন আছে। সিস্ট সাইজে বড় হয়ে গেলে ইয়া করতে হয়, সার্জারি করতে হয়। খুব ইন্টারেস্টিং। এই সার্জারি গুলো তোমরা রিপিটেডলি পাবে এবং খুব মজা, খুব সহজ একটা ট্রিটমেন্ট, ভালো টাকা পয়সা আর্ন করতে পারবে। আমি করছি স্যার, করছো? কিন্তু এটা তো কোয়াকরা করে এখন স্যার। করুক, কোয়াকরাও তো কিছু কিছু কাজ করতেই পারে, করে। এখন কোয়াক না বলে তাদেরকে সাব অ্যাসিস্ট্যান্ট লাইভস্টক অফিসার বলাটাই ভালো, যারা আমাদের অফিসে চাকরি করে। আর তাছাড়া বাইরে কিছু কোয়াকরাও করে, ম্যাল প্র্যাকটিসও আছে এগুলো নিয়ে। স্যার যারা কিছুই জানে না তারাও তো করে। হ্যাঁ, করে তো। এই জন্য আমাদেরকে সার্ভিস দিতে হবে, আমাদেরকে এফিশিয়েন্ট ডক্টর হইতে হবে। আমাদের দুঃখ হলো যে অনেক অফিসারই খুব ভালো চিকিৎসা করতে পারছে না বা করছে না। এই জন্য আমাদের দক্ষ ডাক্তার তৈরি হতে হবে। আমরাই তো স্যার ডিভিএম এ পড়াশোনা করে সে প্রশাসনে চলে যাব স্যার। আচ্ছা, হ্যাঁ, যারা প্রশাসনে যাবে তারা তো যাবেই, তারা মোস্ট ওয়েলকাম, তাদের ক্ষেত্রে কোনো আপত্তি নাই। কিন্তু যারা লাইভ স্টকে থাকবে তাদেরকে ভালো চিকিৎসা শিখতে হবে। যারা অ্যাডমিন ক্যাডারে গিয়ে সহকারী কমিশনার হবে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হবে, খুবই ভালো জিনিস, আমি এটাকে এনকারেজ করি। যারা পুলিশে যাবে, পুলিশের এসপি হবে, সবারই থাকে। এই জন্য পড়াশোনা করতে হবে, এখন থেকে পড়াশোনা করো, এটা কঠিন কিছুই না। এই জন্য আমি তোমাদেরকে এখন থেকে বেস্ট ওয়েতে তৈরি করার একটু চেষ্টা করি, যেন তোমরা একটু। আল্লাহর রহমতে স্যার শুরু হয়ে গেছে স্যার, এই যে অ্যাসিওরেন্সের স্যার ডাইজেস্টটা নিছি স্যার প্রিলির জন্য। আর স্যার আর জব সলিউশনটা দেখতেছি, যা স্যার কোশ্চেন গুলো একটু প্র্যাকটিস করা যায় এটার জন্য। গুড। আর খায়রুল ম্যাথ এটা করতেছি স্যার। গুড। চেষ্টা চালাতে এখন থেকে প্রস্তুতি নাও। মনে করো না যে ফাইনাল ইয়ারে গিয়ে সব করবো, নো। এখন থেকে ধীরে ধীরে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি কি? এখন থেকে তুমি বিশ্ব সম্পর্কে জানো, একটু পড়ো, এসডিজি কি জিনিস। এই যে ধরো আমি তোমাদেরকে এসডিজি নিয়ে একদিন একটু পড়ালাম,
কেন? আলটিমেট টার্গেট হচ্ছে তোমাদের যেন এফিসিয়েন্সি ডেভেলপ করে, তোমরা যেন জিনিসগুলো সহজে বুঝতে পারো, আর নিজেদের মধ্যে ডিসকাস হলে সেটা মনে থাকে ভালো। এরপরে দেখো একদিন আমি তোমাদেরকে ম্যাপ নিয়ে বললাম, এবং আমি মাঝে মাঝে সুযোগ পেলে তোমাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে একটু হিন্টস দিব, তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবো পড়াশোনার জন্য। এই যে যেমন ধরো ল্যাঙ্গুয়েজ ক্লাবটা তৈরি করেছি, এটার অনেক উপকারিতা পাবে যারা প্রকৃত অর্থে ল্যাঙ্গুয়েজ ক্লাবে থাকবে। আমি আমার লাইফে এই ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিস করে অনেক উপকার পেয়েছি, মানে আমি খুবই উপকার পেয়েছি। তোমরা মানে আমি খুবই কি বলবো, তোমাদেরকে বোঝাইতে পারবো না যে আমি কি পরিমাণ উপকৃত শুধু ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের কারণে। আমার ইউনিভার্সিটিতে ফ্রেন্ড সার্কেলে একজন ফ্রেন্ড ছিল, ও খুব ইচ্ছা যে দোস্ত চল সবসময় ইংলিশে কথা বলি, কিন্তু সে খুব লজ্জা পেত, কিন্তু আমি ওইটা করতাম না। মানে ও বলুক আর না বলুক, সবার সামনে পিছনে আমি সবসময় ইংলিশে প্র্যাকটিস করতাম। মানে ওর সাথে আমার কমিটমেন্টই ছিল তোর সাথে কোনো বাংলায় কথা হবে না, যা বলবি সব ইংলিশে। তো ও ভালো, ও ইংলিশে যথেষ্ট ভালো, ও ভালো করছে। এই একটা জিনিস দ্বারা তুমি তো বিসিএস এ ভালো করবাই, সমাজে। স্যার আপনার আইএলটিএস এর স্কোর কত ছিল? আইএলটিএস এর স্কোর আমার খুব বেশি ছিল না, মোটামুটি ভালো ছিল। তবে এটা দ্বারা মোটামুটি ইউএসএ, ইউকে সব জায়গাতে অ্যাপ্লাই করা গেছে। তবে যেটি বলতে চাচ্ছিলাম, জিআরই, টোফেল এগুলি সবই দরকার আছে, কিন্তু মূল যে জিনিসটা তোমার দরকার সেটি হচ্ছে তোমার একটা কনফিডেন্স। তোমার যদি কনফিডেন্স থাকে, ইউ উইল ডু মাচ বেটার ইন এভরি স্টেপ অফ ইউর লাইফ, মাচ বেটার। ইভেন তুমি যদি ভালো ইংলিশ জানো, বন্ধু মহলে তোমার কদর অনেক বেড়ে যাবে। এই বন্ধু মহলে এই 50 জন মানুষের মধ্যে সবাই কি সমান ইংলিশ পারে? কিন্তু দেখো যারা ভালো ইংলিশে কথা বলতে পারে তাদের গুরুত্ব কিন্তু বেশি, এটা তোমরা নিজেরাও টের পাবে। এই জন্য বলি, কে কোথা থেকে আসছে এটা গুরুত্বপূর্ণ নয়। তোমরা কি জানো, আমি কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় পড়ে আসছি, সিম্পলি একটা গ্রামার। কোন ক্লাস পর্যন্ত স্যার? আমিও স্যার পড়ে আসছি স্যার, দাখিল পর্যন্ত। রিয়াদ কি দাখিল পাস? স্যার আমি এসএম স্যার আমিও দাখিল পাস, তামিরুল মিল্লাত থেকে পড়াশোনা করে আসছি স্যার। কে? এরা তো অলরাউন্ডার দেখতেছি। এসএম স্যার। এসএম মিল্লাত, তাই নাকি? এই তামিরুল মিল্লাত তো খুব ভালো, অনেক নাম শুনি তো। জি স্যার, আসলে ভালো স্যার। তো আমি তোমাদেরকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি এই জিনিসটা, কে কোথা থেকে আসছে এটাও গুরুত্বপূর্ণ না। তুমি দেখো যে অনেকে অনেক ভালো জায়গা থেকে আসছে, যে সবাই যে ভালো যাবে তাও কিন্তু না। এসএমউল্লাহ, খুব সাবধান হইতে হবে, বুঝা গেছে? জি স্যার। ভালো জায়গা থেকে আসলেই যে ভালো জায়গায় যাবে, অনেক ক্ষেত্রে এটা হয়নি। না স্যার, খুবই ভালো জায়গা থেকে আসলাম। এই জন্য যে কোনো জায়গা থেকে আসো, চেষ্টা করতে হবে, প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। প্রচুর প্রতিযোগিতা, তোমরা তোমাদের আমাদের কলেজে আর কোনো ব্যাচ নাই, তো তোমরা প্রতিযোগিতাটা বুঝতেও পারছো না। আর দু চারটা ব্যাচ থাকলে প্রতিযোগিতাটা বোঝা যেত। আচ্ছা, তোমাদের ক্লাস নেই পরবর্তী? না স্যার। ঠিক আছে, তোমরা পড়াশোনা করো ভাই। এতদিন মাঝখানে তো অনেকদিনই হয়তো ইফেক্টিভলি সবাই পড়াশোনা করতে পারো নাই, থাকলে অনেক ক্ষেত্রে পড়াশোনা হয় না, কম হয়। স্যার আমি তো কিছুই করি না, আমি কি করব? আমি কিছুই বুঝতে না, তুমি যথেষ্ট সিনসিয়ার আছো, তুমি ভালো পড়াশোনা করছো, এটা বোঝা যায়, এটি ধরে রাখো। স্যার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট স্যার, শুধু ক্যাম্পাসে গিয়ে আমাদেরকে শুধু একটু হেল্প করতে হবে স্যার, মানে একটু টুকটাক একটু ক্লাস নিয়ে অথবা এটি করে ইনশাআল্লাহ ভালো কিছু করব। আমি হেল্প করতে চাই, আমি তো শুধু তোমাদের সাধারণ শিক্ষকের মতো ক্লাস নেই না, তোমরা এটা বোঝো যে আমি কিন্তু শুধু আমার একটু অঙ্কোলজি কয়টা জিনিস পড়িয়ে দিলাম তা না। আমি যদি অঙ্কোলজি এত ডিটেলস না পড়াইতাম, আমার কিন্তু কেউ কিছু বলতো না। বলতো কি বলো? আমি ক্লাসে একটা পয়েন্ট ধরে এত ডিটেলসে কেন যাই? এই যে ধরো রিয়াদের একটা এক্সপেরিয়েন্স, হাবিবুল নবীর একটা এক্সপেরিয়েন্স, যে এস এম ওলিউল্লাহ বললো একটা, এই যে এক্সপেরিয়েন্স গুলি তোমাদের বাস্তব জীবনের সাথে কেন কোরিলেট করি, জিনিসগুলো তোমরা বুঝবে ভালো। আমি যদি তোমাদেরকে পয়েন্ট বাই পয়েন্ট ধরিয়ে দেই, এটা হলো শিক্ষক হিসেবে আমার দায়িত্ব। এর ফার্দার স্টেপে তোমাদের দায়িত্ব হচ্ছে আরো নিজেকে ফ্লারিশ করা, আরো এক্সপান্ড করা তোমাদেরকে, এটি হচ্ছে তোমাদের দায়িত্ব। আর আমি যেটা করছি সেটা হলো তোমাদেরকে একটু মেন্টরিং করা। মেন্টর আর টিচার কিন্তু আলাদা জিনিস। আমি তোমাদেরকে একটু মেন্টরিং করতে চাই। আমি তোমাদেরকে বেস্ট গ্রাজুয়েট হিসেবে বাংলাদেশে তৈরি করতে চাই, যেন আমার গ্রাজুয়েটরা, আমার স্টুডেন্টরা যেন বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে প্রতিযোগিতা করে বিসিএস, অ্যাডমিন, পুলিশ, অন্যান্য ক্যাডার তো যাবেই, সাথে যেন কমপক্ষে সবাই যেন লাইভ স্টকে যেতে পারে। এটাই হলো আমার প্রচেষ্টা। এই জন্য মূল যে আমি জিনিস পড়াই,
একাডেমিক পড়াশোনা করাই, পাশাপাশি তোমাদেরকে বিশেষ করে দেখো আইটি স্কিল সম্পর্কে আমি টুকটাক চেষ্টা করি, তারপরে ল্যাঙ্গুয়েজ এবং তোমাদের আদার্স একটু পড়াশোনার ক্ষেত্রে তোমাদেরকে উৎসাহিত করে। যারা যেভাবে ইয়ে করবে এই জিনিস এখান থেকে উপকার নেবে তারা উপকৃত হবে। আর আমার কথাই যে সবসময় মানতে হবে নট নেসেসারি, তোমরা তোমাদের নিজস্ব স্টাইলে আগাও। আমার স্টাইল ফলো করতে হবে নট নেসেসারি, নিজস্ব স্টাইলে আগাও, কিন্তু আগাতে হবে। বসে থাকার সময় নেই, প্রচন্ড প্রতিযোগিতার সময় বসে থাকা যাবে না। আমার কথা হচ্ছে এটাই। আর কোনো